ওর বিয়ে হয়েছে, কোথায় হয়েছে, কেমন আছে সব খবরই জানতাম, কিন্তু সেই নিয়ে বিন্দুমাত্র উৎসাহ দেখায়নি। শুধু চিঠিটা ছাড়া। তারপর বাবা মা মারা যান, মনেও শুনেছি বাড়ি বিক্রি করে দিয়েছে। তারপরে এত বছর বাদে আপনাদের মুখে ওর নাম শুনলাম। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু প্রিয়জন হারানোর ব্যথা আমি জানি, তার উপর আপনার তো সন্তান। তাই যখন শুনলাম যে আপনার মেয়ের প্রাণঘাতী বিপদ রয়েছে ওরই হাতে, তখন আর নিজেকে স্থির রাখতে পারলাম না। যান, মেয়েকে বাঁচান, ও যখন খুশি যা কিছু করতে পারে। কিন্তু আমার মেয়েকে তো আমি ওনার সঙ্গেই বাড়িতে রেখে এসেছি। করেছেন কি? এরকম বেআক্কেলে কাজ কেউ করে নাকি? মাথায় রাখবেন, ও একজন ঠান্ডা মাথার খুনি, শুধুমাত্র সুযোগের অপেক্ষায় আছে। যে কোনো সময় ও আপনার মেয়েকে অ্যাটাক করতে পারে। আর ও যেরকম নিষ্ঠুর আর ধূর্ত, যে কোনো জিনিস দিয়ে ও মানুষ খুন করতে পারে, ওর কিছুতে বাঁধবে না। বলে বাবা, আমার কুকলিকে রক্ষা করো, আমার কুকলিকে বাঁচাও, আমার কুকলিকে রক্ষা করো বলে বাবা, ওর যেন কিছু না হয়। মিতুল ভাই, কি হলো না? দিদি ভাই দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ যান। দিদি ভাই, দিদি ভাই ঠিক আছে? দিদি ভাই, মিতুল চোখ খোলো। মিতুল শুনতে পাচ্ছ? দিদি ভাই, দিদি ভাই। মিতুল, মিতুল চোখ খোলো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মিতুল। অসীমা দিদি ভাই বোধহয় মেন্টাল প্রেশার নিতে পারেনি, শক পেয়েছে বোধহয়। পাওয়ারই কথা, যা শুনলাম তাতে আমারই গায়ে কাটা দিচ্ছে। মিতুল। দিদি ভাই, জলটা নিন, দিদি ভাই, একটু মুখে দিন। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই ওঠো না দিদি ভাই। ইন্দ্রবাবু কল করেছেন, আপনি কথা বলুন, আমি মিতুলকে দেখছি। আপনি এটা ধরুন। হ্যালো দাদা ভাই, আমি অলোকা বলছি। দাদা ভাই, দিদিভাইয়ের শরীরটা না খুব একটা ভালো নেই, মানে চিন্তার কিছু নেই, দিদিভাই একটু ফেইন্ট হয়ে গেছে। দাদা ভাই তুমি ইমিডিয়েটলি বকুলতলায় চলে এসো। গুগলির শ্বশুর বাড়িতে কে গুগলির এত বড় সর্বনাশ করছে সেই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে গেছি। দাদা ভাই তুমি এসো। এবার তুমি আমার আসল চেহারা দেখবে মিতুল। কেউ বাঁচবে না, কেউ না। কাঁকড়া বিছের থেকেও বেশি বিষ আমার। লেজে হাত দিতে এলে হুল তো আগে খেতেই হবে তোমায় মিতুল। গুরুদেব, আমি আসছি। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই ঠিক আছো তুমি? দিদি ভাই ওঠো, ওঠো দিদি ভাই, উঠে বসো, ওঠো। অলোকা, তোমাকে এত করে বারণ করা সত্ত্বেও তুমি কোনো কথা শুনলে না। আজকে মিতুল অজ্ঞান হয়ে গেছে, অন্য কিছু তো হতে পারতো। মিতুল, তুমি ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক থাকতেই হবে আমাকে। যে আমার গুগলের এত বড় সর্বনাশ করতে চাইছে, তার মুখোশ না খোলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না, আমি মরতেও পারবো না। মিতুল প্লিজ কিছু কথা বলো না, আমি থাকতে তোমাদের কিচ্ছু হতে দেবো না। আচ্ছা বাদ দাও, বলছি অলোকা, তোমরা বকুলতলা কেন এসেছিলে, কী কারণে বলো? দাদা ভাই, যে আমাদের আসল অপরাধী তার অতীতের শেখর এই বকুলতলাতেই পাওয়া গেছে। হ্যাঁ, সে আর কেউ নয়, মনোরমাদি। মনোরমাদি? কি বলছো কি তোমরা? যা বলছি ঠিক বলছি।
আমরা সবকিছু জানতে পেরে গেছি আজকে। মনোরমাদিই আসল অপরাধী। মনোরমাদি ছোটবেলা থেকে একজন খুনি। ওনার দাদা আমাদের নিজে বলেছেন ওনার দাদার বউকে মনোরমাদি নিজের হাতে খুন করেছে। কি বলছো কি? মহিলাকে দেখে তো কিছু বোঝা যায় না, আর ফ্যামিলির বাকিরা তো সেই সব কিছু বললো না। কেউ কিছু জানেই না তো বলবে কি করে? এটা মনোরমা চৌধুরীর এমন একটা ডার্ক পাস যেটার জন্য ওর পরিবারও কিন্তু আলাদা হয়ে গেছিল। বাইরে থেকে একটা মানুষকে দেখলে বোঝা যায় নাকি যে তার মনের ভেতরে ঠিক কি চলছে? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, পাস্টে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন গুগলিকে টার্গেট করছেন কেন? তাতে কোনো উদ্দেশ্যটা কি? লোভ। লোভ। ওনার দাদা নিজে আমাদের বলেছেন ছোট থেকেই নাকি মনোরমাদি প্রচন্ড লোভী আর হিংসুটে ছিল, আর ওই লোভের কারণে নিজের দাদার বউকেও মেরে ফেলেছে। এখনো নিশ্চয়ই কোনো কিছু লোভী ওকে উস্কেছে গুগলি সর্বনাশ করার জন্য। লোভ? কিসের লোভ হতে পারে? মানে গুগলির কাছে এমন কি দেখেছেন উনি যে ওর প্রাণের পেছনে পড়েছে? সেটাই তো আমিও ভাবছি। আমি তো কোনোদিনও দেয়া ধোয়াতে বা কোনো আপ্যায়নে ত্রুটি রাখিনি, তাহলে কিসের এত লোভ মনোরমাদির? গয়না, গয়নার লোভ দিদি ভাই। গয়না? হ্যাঁ দাদা ভাই, আমি 100% শিওর যে গয়না লোভী মনোরমাদিকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনি এতটা শিওর কি করে হচ্ছেন ম্যাডাম? কারণ অসীমাদি আমি ওনার চোখে মুখে দেখেছি গয়না ওই মহিলা খুব ভালোবাসে। দিদিভাই তুমি মনে করে দেখো, তুমি যখন গুগলিকে অতগুলো গয়না দিয়েছিলে ওই মহিলা ঠিক কেমন করছিলেন? লোভ একেবারে চোখ মুখ দিয়ে ঝরে পড়ছিল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ অলোকা, আমি খেয়াল করেছি সেদিন। আমি ভেবেছি উনি হয়তো খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত, সে কারণে এতটা গুরুত্ব দিনই ব্যাপারটাকে। তাহলে ওনার যেটা পাওয়ার সেটা তো উনি পেয়ে গেছিলেন, কিন্তু ম্যাডাম তারপরেও উনি আবার গুগলিকে টার্গেট করবেন কেন? কারণ গয়নাগুলো পেয়ে মনোরমাদি খুব খুশি হয়েছিলেন, এটা ঠিকই, কিন্তু পরে সুব্রত দা যখন মনোরমাদিকে সেই সব গয়না ফিরিয়ে দিতে বললেন সেটা মনোরমাদির ভালো লাগেনি, আর সেই রাগ থেকেই হয়তো গুগলিকে টার্গেট করে নিয়েছে মারার জন্য। হ্যাঁ, আর কাল বিমলা মাসিমার সঙ্গে কথা বলার পর, উনি এতগুলো কথা বলার পর আমি আবার ওনার সঙ্গে কথা বলি। সঞ্চয়নের আগের স্ত্রীর বাড়ি থেকে ওনাকে এরকম প্রচুর গিফট আসতো, যেমনটা তোমরা দিয়েছিলে। হ্যাঁ, আর যবে থেকে গিফট আসা বন্ধ হয়ে যায় তবে থেকেই নাকি ওরও শরীর খারাপ শুরু হয়, ও অসুস্থ হতে শুরু করে। যেরকম আগে ঘটেছে সেরকম এখনো ঘটছে। সব কিছু মেলাতে পারছি আমি, সবটা। আর এই সব কিছু চন্দ্রানীদি আগে থেকে জানতে পেরে গেছিল বলেই আমাদের সাবধান করতে চেয়েছিল। তার মানে সঞ্জনের স্ত্রীর বাড়ি থেকে উপহার পাওয়া বন্ধ হলেই মনোরমাদি তাকে সরিয়ে দেবে, এটা ওনার প্ল্যান। ঠিক ধরেছো দাদা ভাই, একদম ঠিক ধরেছো। কারণ সঞ্চয়ন একজন ডক্টর, পাত্র হিসেবে ও ভালো, মনোরমাদি সেটা জানেন যে ওনার পাত্রী পেতে সমস্যা হবে না। সোনার ডিম দেওয়া হাঁসের মতো, যেই ডিম দেওয়া বন্ধ করে দেয় সেই হাঁসটাকে মেরে দেয়, আর তারপর পরের বিয়ের জন্য প্রস্তুতি নেয়। এতটা খারাপ ওই মহিলা, এতটা নীচ, এইভাবে বিয়ে ট্র্যাপ বানিয়ে অত্যাচার চালায়। এখন তোমাদের কাছে যা শুনছি আমার তো মনে হচ্ছে ওনার হাতে কতজনের রক্ত লেগে আছে। না না, আমি আমার গুগলিকে একদম মনোরমাদির ধারে কাছে যেতে দেবো না। মনোরমাদি ছাড়াও আমার গুগলির উপর পড়তে দেবো না। যত দূরে সম্ভব ওকে আমি নিয়ে চলে যাবো এখান থেকে। কিন্তু মিতুল, উনি গুগলির শাশুড়ি হন, ওনার থেকে মেয়েটাকে দূরে রাখবে কি করে? আমি জাস্ট ভাবতে পারছি না, বাড়ির ভিতরে একটা মানুষের জন্য একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ কিছু টের পেল না, অথচ নিজের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছিল। না 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 না, গুগলি আর সঞ্চয়নকে ওই বাড়িতে থাকতে দেবো না, ওদেরকে আমাদের বাড়িতে সেটেল করে দেবো। আমি ওদেরকে ওই বাড়িতে যেতে দেবো না। কিন্তু দাদাভাই, গুগলি আমাদের বাড়িতে আসার পরেও অসুস্থ হয়েছে, তাই দূরে বা কাছে সরানোর আগে আমাদের আগে জানতে হবে যে গুগলির শরীরে মনোরমাদি বিষটা পৌঁছে দেন কিভাবে। ছি 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 ছি, আমি সত্যি ভাবতে পারছি না একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে।
আমরা তো সবাই মিলে ওনাকে শ্রদ্ধা করতাম, দিদির মতো দেখতাম। যে মানুষটার জন্য আমাদের কলি এত বছর পর মা হতে চলেছে, সেই মানুষটা এরকম কাজ করতে পারে? আমার বাড়ির ওখানে একটা মন্দির আছে, পেয়ারা বাবার মন্দির। সেখান থেকে একবার আমি আমার এক বোনের মেয়ের জন্য সে করে এনেছিলাম, খেয়ে একেবারে মন্ত্রের মতো কাজ হয়েছিল। পেয়েছি, পেয়ারা বাবা। কি কে এই পেয়ারা বাবা? মিতুল, কি পেয়েছো তুমি? আমার মনে হয় আমি বুঝতে পেরে গেছি মনোরমাদি এই বিষগুলো কোথা থেকে পাচ্ছে। জীবন মৃত্যু যার পায়ের বৃত্ত, যে জীবনের সমাধান দিতে পারেন, সে তো মৃত্যুও ডেকে আনতে পারে। তার মানে মনোরমাদি ওই গুরুদেবের থেকেই বিষটা নিতেন? আমার মন তো তাই বলছে অলকা। যে কলি দিদিকে আজ অব্দি কেউ মা হওয়ার আশা দেখাতে পারেনি, সে কলি দিদিকে হঠাৎ মনোরমাদি একদিন গাছের শেকড় এনে দিল, বললো বেটে খেতে, তাহলে নাকি মা হয়ে যাবে। আর সত্যি তাই হলো। আর ওদিকে চন্দ্রানিদির শরীরেও এমন একটা বিষ পাওয়া গেল যেটা নাকি গাছটা থেকেই পাওয়া যায়। আমার মন বলছে এই সমস্ত বিষ ওই মন্দির থেকেই আসছে। কিন্তু দিদিভাই, গুগলি তো কোনোদিনও কোনো শেখর বেটে খাওয়ানোর কথা বলেনি। আচ্ছা, খাবারে বেটে মিশিয়ে দেয়নি তো? না, সেটা সম্ভব নয়। গুগলি ওই বাড়িতে যাওয়ার পর থেকে দিদিভাই নিজের হাতে ওকে খাবার খাওয়াতো, কাউকে ঢুকতেও দিত না। আর তারপরেও গুগলি অসুস্থ হয়েছে। তাহলে কি জল থেকে হচ্ছে? না, জল থেকে হবে না, কারণ মিতুল সেটা ভালো করে চেক করে নিয়েছে। তাছাড়া এই বাড়িতে তো আমরা সেই জলই খাচ্ছি, কই আমাদের তো কিছু হচ্ছে না। তার মানে কোনো খাবার থেকে নয়, অন্য কোনোভাবে ওর শরীরে বিষ ঢুকছে। অন্য কোনোভাবে? না না, আর কিভাবে যেতে পারে? দেখো, ইনজেকশন তো সঞ্চয়ন আর কলি চেক করে দিচ্ছে, তাহলে আর তো কোনো রাস্তা নেই। সেটা মনোরমাদির ওই ঠাকুর মশাই পেয়ারা বাবার পেট থেকেই বের করতে হবে। চলো ইন্দ্রবাবু, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। অসীমাদি, এক্ষুনি সবাইকে রেডি হতে বলুন। কি করছো অলকা? আমাদের তো এখন পেয়ারা বাবার আশ্রমে যাওয়ার কথা ছিল, তুমি থানায় নিয়ে এলে কেন? দিদিভাই, আজই ওই পেয়ারা বাবার লীলার সাঙ্গ করব আমি। ফোর্স নিয়ে গিয়ে এক্ষুনি তুলে আনবো শয়তানটাকে, তারপর কয়েক ঘা দিলে ঠিক সত্যিটা বেরিয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অলকা? না খেপেছো তুমি? আরে বাবা, আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে প্রমাণ ছাড়া আমরা ওনাকে গিয়ে চেপে ধরবো, উনি সব বলে দেবেন? আর তাছাড়া প্রমাণ ছাড়া তুমি ধরবেই বা কি করে ওনাকে? অলকা, মিতুল কিন্তু একদম ঠিক কথা বলছে। এই পেয়ারা বাবার নাম শুনে মনে হচ্ছে লোকটা যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল। লোকাল মানুষজন ওর সঙ্গে থাকতে পারে, প্রমাণ ছাড়া কিন্তু ওকে ধরা যাবে না। তাহলে কিভাবে করব আমরা? আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে, অন্য কোনো গল্প ফাঁদতে হবে, যাতে আমাদের আসল উদ্দেশ্য উনি বুঝতেও না পারেন আর আমরা সত্যিটাও জানতে পারি। মানে পেয়ারা বাবা ঠিক কি করছে সেটা যেন জানতে পারি। তুমি কি কিছু ভেবেছো? আমরা আমাদের পরিচয় গোপন করে ওনার কাছে যাব, ওনার ভক্ত সেজে। মানে ওনাকে বোঝাবো যে আমরা অনেক বিপদে পড়েছি, ওনার কাছ থেকে ওষুধ নিতে এসেছি। দিদিভাই, তোমার মনে হয় যে এইভাবে কাজ হবে? মনে তো হচ্ছে অলকা। আর দেখো, উনি যে শুধু খারাপ ওষুধ দেন তা কিন্তু না, ভালো ওষুধও দেন। কলি দিদিকে ভালো ওষুধই দিয়েছিলেন, সেটা আমরা দেখেছি। সুতরাং আমরা যদি ভক্ত সেজে যাই তাহলে কেউ আমাদের সন্দেহ করবে না। আর তাছাড়া এত ভক্তদের মাঝে আমার মনে হয় না আলাদা করে উনি আমাদের মনে রাখবেন বলে। আবার পরিচয় গোপন? তার মানে আবার ছদ্মবেশ? না, আর কোনো ছদ্মবেশ নয়, এবার শুধুমাত্র পরিচয় গোপন। আমি বলবো আমি আমার ননদকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার ননদের বরের পক্ষাঘাত হয়েছে, সেই পক্ষাঘাত সারানোর ওষুধ যেন উনি দেন। আর যদি উনি ওষুধ দিয়ে দেন তাহলে পরের ধাপে কি করবে মিতুল? পরের ধাপে গিয়ে আমি বলবো আমার বর আমি থাকাকালীন আরেকটা বিয়ে করেছে। কি? আরে বাবা, মিথ্যে মিথ্যে বলবো। যদি এরকমটা সত্যি হতো তাহলে পেয়ারা বাবা কেন, আমি তোমাকে বুঝিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট প্ল্যান কি বলো?
আমার বর আমি থাকাকালীন আরেকটা বিয়ে করেছে, আর আমি আমার সতীনের সাথে সংসার করতে পারছি না। আমি ওনাকে বলবো এমন একটা ওষুধের ব্যবস্থা করে দিতে যাতে আমার সতীন একদিনে ছটফট করতে করতে মরে যায়। মিতুল, তোমার মুখ থেকে যে এইসব কথা শুনবো না, আমি বিশ্বাস করতে পারছি না। মানে কি যে বলছেন। এগুলো কি সত্যি সত্যি নাকি মিথ্যে মিথ্যে? এগুলো ওনাকে বলতে হবে, এগুলো বলে ওনাকে আমরা আমাদের মিথ্যে ফাঁদে ফাঁসাবো। এটা কিন্তু ভালো প্ল্যান দিদিভাই, এভাবে লোকটার কাছ থেকে সত্যিটা বের করা যাবে। আচ্ছা তাহলে ওয়েট করছি কেন, চলো বেরিয়ে পড়ি। না না, এইভাবে যাওয়া যাবে না। আমরা যদি এখন এইভাবে একসাথে যাই, এতজন নতুন ভক্ত, অপরিচিত ভক্ত দেখলে তো এমনি এমনি উনি সন্দেহ করবেন। দিদিভাই ঠিকই বলেছে, আগে আমরা যাই, ভেতরের কি অবস্থা দেখে আসি, পরে সবাই একসাথে যাব। না, একদম না। দেখো জায়গাটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস, তোমাদের আমি একা কিছুতেই ছাড়বো না। আমরা যা করবো একসাথে করব, যদি বিপদ হয় আমরা একসাথে ফেস করব। হ্যাঁ ম্যাডাম, কেন রিস্ক নিচ্ছেন? একে তো সাথে ফোর্স নিয়ে যাচ্ছেন না, তার উপর আবার সিভিল ড্রেস। অন্তত আমাদেরকে তো সাথে নিয়ে চলুন, কোনো প্রবলেম হলে আমরা ব্যাকআপ ফোর্স অ্যারেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তোমরা সবাই যখন এত করে বলছো, চলো সবাই একসাথেই যাই, ভেতরে গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। এইভাবে যাওয়া যাবে না অলকা, তাহলে আমাদের দেখলেই সন্দেহ করবে। তাহলে কিভাবে যাবে? মন্দিরে যখন যাচ্ছি মন্দিরের মতো করেই যেতে হবে, মানে মন্দিরের মতো শাড়ি পরে, হাতে পুজোর থালা নিয়ে, চোখে ভক্তি নিয়ে। দিদিভাই তাহলে কিন্তু আমাদের হাতে একদম সময় নেই, চলো আমরা চেঞ্জ করে নিই। চলো অলকা। জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়। বাবা দিদিভাই, আমরা শুধু শুধু কেসটাকে লম্বা করছি, সোজা থানা থেকে ফোর্স তুলে নিলেই হয়ে যেত। অলকা, কোনো প্রমাণ নেই আমাদের কাছে, আর দেখতেই তো পাচ্ছ কত ভক্তরা রয়েছে, ওনার সাপোর্টে অনেক লোক আছে। আমরা এইভাবে কিছু করতে পারবো না। দিদিভাই দেখে তো মনে হচ্ছে এটাই মন্দিরের এন্ট্রান্স, ভক্তদের সমাগম দেখে তো তাই মনে হচ্ছে। ভাগ্যিস বুদ্ধি করে আমরা এরকম শাড়ি পরে এসেছি, দেখছো না সব মহিলারাই প্রায় একই রকম শাড়ি পরে আছেন, আমরা ভিড়ে মিশে যেতে পারবো। আর আমরা তো মিশতে পারবো না। হ্যাঁ, আর তাছাড়া এখানে আশেপাশে ওদের লোকজনও থাকতে পারে। তাহলে কি হবে ইন্দ্রবাবু? তোমরা না থাকলে তো আমরা অথই জলে পড়ে যাব। না না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভেতরে যাও, আমরা দুজনে এখানে অপেক্ষা করছি। শুধু শুধু আমাদের জন্য তোমরা ধরা পড়ে যাবে। হ্যাঁ সেটাই ভালো, আমরা এখানে বাইরেই অপেক্ষা করছি আর চারিদিকে নজরও রাখছি। যাও তোমরা ভিতরে যাও। মিতুল বলছি, ফোনটা কাছে রেখো, যদি ভিতরে কোনো বিপদ হয় আমাকে সঙ্গে সঙ্গে কল করবে। তাহলে আমরা এখন এগোই। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ওই জায়গাটা আমার। এই পুজো আবার আমাকে যেতে দাও। তোকে ভালো মুখে বলায় তুই শুনলি না তো? কি করবি তুই? কি করবি? মারবি আমাকে? শুধু মারবো না তো, মারতে মারতে এখান থেকে বের করবো। বেরো যত সব পাগল, তোদের লজ্জা করে না? চোর ছাচোরের দল, মন্দিরের মতো একটা পবিত্র জায়গায় এসে নিজের স্বভাব পাল্টাতে পারিস না? হ্যাঁ, আমি চোর। হ্যাঁ, আমি চোর। চোর তো তোরা ডাকাত, ডাকাত। এত পাপ করেছিস তোরা, ওই পাপের ভারে তোরা একদিন মরে যাবি নিজে চাপা পড়ে। বলে দিলাম। শান্ত হন, শান্ত হন। আপনি জল খাবেন? আমি জল নিয়ে আসবো আপনার জন্য। না, জল লাগবে না, লাগবে না। এই তোমরা কি? দেখে তো মনে হচ্ছে তোমরা ভালো মানুষ। ভালো মানুষ এই মন্দিরে এসেছো কেন? মানে এই মন্দিরে ভালো মানুষ আসে না? এখানে কি সবাই ক্ষতি করার জন্য আসে? এখানে সব পাপীরা আসে, সব পাপী এক জায়গায় এসে ভিড় করে। ভালো মানুষ কার কাছে আসে মন্দিরে? মায়ের কাছে তো।
হ্যাঁ, এ মন্দিরে মা নেই। মা নেই? এক সময় এটা মায়ের মন্দির ছিল, মা জাগ্রত ছিলেন। এখন আর এখানে মা থাকে না। এদের পাপ মাকে তার সিংহাসন থেকে সরে যেতে বাধ্য করেছে। এখন তো এটা শয়তানের মন্দির, এখানে শয়তান থাকে, শয়তান। আপনি কি করে জানলেন? আমি সব জানি, সেই পুজোর ইতিহাস থেকে আজকের এই অবনতি পর্যন্ত এ মন্দিরে সব জানি। আমি এই মন্দিরে পুরোহিত ছিলাম। কি বলছেন আপনি? তাহলে এখন আপনার এরকম অবস্থা? ওরা আপনাকে বের করে দিল কেন? বের করে দিল কেন? আমার ভাই আমাকে পাগল সাজিয়ে নিজে পুরোহিত সেজে এই মন্দিরের ব্যবসা করছে। ব্যবসা? কিসের ব্যবসা? বলুন বাবা, কিসের ব্যবসা চলছে এই মন্দিরে? বাবা, আপনি যদি কিছু জেনে থাকেন আমাদের বলুন না। আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি। অত কিছু বলা যাবে না, এতে বিপদ বাড়বে, অত বলা যাবে না। তোমরাও যেও না। এটা এখন মায়ের মন্দির না, শয়তানের মন্দির। যেও না তোমরাও।